নমস্কার। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ প্রতিবেদন এবং এই প্রতিবেদনটি একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আমরা তৈরি করেছি। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এবং এই অ্যাক্টটির উপর নির্ভর করে 2017 সালে একটি কমিশন তৈরি হয়। সেই কমিশনে কিছু মেম্বার, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন নির্বাচন করা হয়। তাদেরই মধ্যে একজন প্রখ্যাত ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে আছেন। তার এক্সপিরিয়েন্স, এই কমিশন ওয়েস্ট বেঙ্গলে তৈরি হওয়ার পর 2017 সালের পর থেকে যে অভিযোগগুলো ছিল এবং সেই অভিযোগগুলো কতটা দূর করা গেছে বা নতুন নতুন কি কি অভিযোগ এসেছে যেগুলো আমাদেরকে আরো কগনিজেন্স নিতে হবে। তো এইসব বিষয়ে কথা বলতে এবং তার ডাক্তারি জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে, নানা গল্প শেয়ার করতে আজকে আমাদের সঙ্গে আছে প্রখ্যাত অধ্যাপক এবং ডাক্তারবাবু ডক্টর সুকুমার মুখার্জি। নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন অর্থাৎ WBCRC একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকাল এই সরকারের প্রশংসনীয় পদক্ষেপ। আজকে 2017 সালে নতুন করে অ্যাক্ট আনে বর্তমান সরকার এটা শুরু করে। আমার মনে হয় মার্চ এপ্রিল মাসে। আমি তখন থেকে এখানে মেম্বার, আজকে প্রায় 7 বছর হয়ে গেল। আমি নানা দিক থেকে এই WBCRC প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, বিচার ব্যবস্থা প্রশ্ন করা এবং কন্টিনিউইং মেডিকেল এডুকেশন পশ্চিমবঙ্গের সর্ব জায়গায় ঘুরে কিভাবে এইটা অপারেশন হয় তার ব্যবস্থার সঙ্গে জড়িত আছে। আমাদের মাথার উপরে আছেন শ্রদ্ধেয় জাস্টিস অসীম কুমার ব্যানার্জি। উনি একজন দক্ষ জাজ এবং ওনার প্রয়াসে আজকে আমরা এখানে একটা প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পেরেছি। ওনার চেষ্টা অভূতপূর্ব। উনি আমাদের সঙ্গে সহযোগিতা করে যেভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছেন সেটা প্রশংসনীয়। প্রথমেই বলি, এই কমিশন আমাদের দায়িত্ব দিয়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় যদি কোনো ত্রুটি, বিচ্যুতি, গাফিলতি হয়ে থাকে সেইগুলো দেখা। আমাদের কোনো এখতিয়ার নেই ডাক্তারটা কিংবা ডাক্তারি করতে গিয়ে যদি কোনো অবহেলা হয়ে থাকে তার কোনো বিচার করা। তার জন্য আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমরা দেখি হাসপাতালে সার্ভিস ওরিয়েন্টেড এবং সার্ভিস ওরিয়েন্টেশন করতে গিয়ে কোনো ইনঅ্যাডিকুয়েসিস অর ডেফিসিয়েন্সিস যদি থাকে সেইটাকে তুলে ধরা এবং তার জন্যে যদি পেশেন্টের কোনো ক্ষতি হয়ে থাকে তার জাস্টিফায়েবল কম্পেনসেশন ব্যবস্থা করা। এই প্রতিষ্ঠানের কাজ হলো মানুষের যারা এইভাবে সাফার করেছে তাদের কাছ থেকে কমপ্লেন নেওয়া, তার বদলে হাসপাতালকে ডাইরেকশন দেওয়া তোমার কি উত্তর, এই দুটো পরিপ্রেক্ষিতে আমাদের বিচার করা হয়। বিচার করতে গিয়ে একদম স্ট্রিক্ট বাউন্ডারি পড়া মুশকিল হয়, কেন আমাদের হাসপাতালের অবহেলা, ডাক্তারের অবহেলা ওভারল্যাপ করে। সুতরাং আমিও ডাক্তার হিসেবে বলছি যে আমাদের যে অবহেলা হয় না তা নয়, কিন্তু সেইটা বিচার করার ক্ষমতা আমাদের নাই। হাসপাতালে যেটুকু ডেফিসিয়েন্সি সেইটা ধরার ব্যবস্থা। এই দীর্ঘ 17 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 350টা মিটিং হয়েছে। বেশিরভাগ সময় আমি সেখানে ছিলাম। আমার কর্তব্য যেটুকু সেটুকু ডাক্তারি চিকিৎসা করতে গিয়ে কোথায় ত্রুটি বিচ্যুতি ডাক্তারের যে হাসপাতালে
ডাক্তারের হলে সেটা রেফার করে দেওয়া ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে, আর হাসপাতালের হলে সেটা বিচার করা সুষ্ঠুভাবে। মানুষের বিপদ নানাভাবে হতে পারে, আর্থিক বিপদ হতে পারে, শারীরিক বিপদ হতে পারে, এবং ডাক্তারি করতে গিয়ে এটা দেখেছি অসুখ হলে মানুষের ইমোশনটা লিমিটলেস। এবং যেসব ঘটনা দুর্ঘটনা ঘটে হাসপাতালে, এই ইমোশনটা আউটপ্লেস দ্য রিজনিং। সেই রিজনিংটা মানুষের থাকে না। সেটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, প্রত্যেক মানুষের। সেটা হচ্ছে ইমোশনাল রিয়াকশন। সেইটার কিছুটা যদি গতি ফিরিয়ে আনা যায়, মানুষের মধ্যে যদি এডুকেশন যদি করা যায়, সেটাও একটা পদক্ষেপ। শুধু হাসপাতালকে বিচার করলে হয় না। সব ডাক্তার যে দোষ করছে, সব হাসপাতাল দোষ করছে, নাও হতে পারে। মানুষকেও বোঝাতে হবে আমাদের ডাক্তারি চিকিৎসার ক্রিমটা কি। ডাক্তারি চিকিৎসা হচ্ছে মানুষের অসুখ হলে সব মানুষকে তো বাঁচাতে পারে না। আমি সব মানুষকে অমরত্ব দেবো এরকম করে ডাক্তারি শিখিনি। ডাক্তারি শিখেছি মানুষের অ্যালিভিয়েশন, কষ্টের কিছু নিরাময়টা, তার মধ্যে কিছু সেরে যায়, কিছু পেশেন্ট সরে যায়, এবং কিছু পেশেন্ট নিয়ে অনেক দিন ভুগতে থাকে। আমার সেই স্বাস্থ্যের যে কষ্ট দুঃখ কিছুভাবে নিরূপায় করা যায় কিনা, সেইটা আমরা দেখি। এটা জেনে রাখবেন, মেডিকেল সায়েন্সটা কিন্তু ম্যাথামেটিক্যাল সায়েন্স নয়। মেডিকেল সায়েন্সটা অ্যাকিউরেসি 100% কোনোদিন হবে না। সেই জন্য আমরা এখনো পারফেকশনস ইন মেডিকেল কেয়ার গ্যারান্টি করতে পারি না। সবাই গ্যারান্টি দেয়। আপনি দেখুন চতুর্দিকে কাগজে উঠছে, আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু ডাক্তাররা গ্যারান্টি দিতে পারে না। হিউম্যান বিং ইজ এ সুপ্রিম ক্রিয়েশন অফ গড। এই সুপ্রিম ক্রিয়েশন মানুষের, কেন আমরা সব একরকম হলাম না? কেন আমাদের মধ্যে ডিফারেন্ট রেসপন্স? আপনার ডেঙ্গু হলে একরকম হতে পারে, ওর ডেঙ্গু হলে একরকম হতে পারে, ওনার ডেঙ্গু হলে একরকম হতে পারে, আমার হলে একরকম হতে পারে। চলো, মানুষের বৈচিত্র্য হচ্ছে এইটা। কোনো মানুষ কিন্তু হোমোজেনাস নয়। মানুষের সিস্টেমটা এক্সট্রিম ভেরিয়েবিলিটি। এইটাই হচ্ছে পদক্ষেপ জানতে হবে, জিন অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন। তারপরে মানুষের তৈরি হয়। এবং মানুষের জন্য সেটা সায়েন্সটা কখনো 1800 সালে যে সায়েন্স ছিল, আজকে এত পরিবর্তন কেন? আমাদের ডাক্তারি শাস্ত্রে যে পরিবর্তনটা হয়, লতে ইঞ্জিনিয়ারিং এত পরিবর্তন হয় না। কারণ আমাদের হচ্ছে সায়েন্সটা ডাইনামিক সায়েন্স। এই ডাইনামিক সায়েন্সের দিকে আমরা চিকিৎসা করি। আমরা ইমপারফেকশনটাকে খানিকটা পারফেকশন আনার চেষ্টা করি, কিন্তু এখন আমি 100% পারফেক্ট করতে পারবো না। সেই জন্যে আমাদের ভবিষ্যৎ যে আমরা চাই, প্রেসিশন ইন মেডিসিন, পারফেকশন ইন মেডিসিন, এটা আমার জীবনে পাবো না। সুতরাং এই ইমপারফেক্ট সায়েন্সে আমাদের ল অফ প্রবাবিলিটি কাজ করে দেন ল অফ সার্টেনিটি। অঙ্কে ল অফ সার্টেনিটি 3 আর 2 5 হয়। ডাক্তারিতে 3 আর 2 6 হতে পারে, 7 হতে পারে, আর 5 হতে পারে। এইসব বিষয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের ডাক্তারি মানুষকে বুঝতে হবে। ডাক্তারি সায়েন্সে গ্যারান্টি নেই। মানুষকে বুঝতে হবে আমাদের লিমিটেশনস আছে। মানুষকে বুঝতে হবে সর্বত্র ওয়াশিংটনে যেরকমভাবে চিকিৎসা হয়, কলকাতায় সেরকম চিকিৎসা নাও হতে পারে। কারণ হচ্ছে ফ্যাসিলিটিস এবং চিকিৎসা। আজকে সরকারি হাসপাতাল তৈরি হয়েছিল, সারা ভারতবর্ষে সরকারি হাসপাতাল অনেক আছে, কিন্তু সরকারি হাসপাতাল থেকে এখন বেসরকারি হাসপাতালের নাম্বার ক্রমশ বাড়ছে। তার কারণ হচ্ছে বেসরকারি হাসপাতাল এসেছে কেন? টেকনোলজিক্যাল সায়েন্স। আজকে টেকনোলজিক্যাল সায়েন্স এত এসেছে, আপনারা সবাই জানেন যে ডিজিটাল এরা। এই ডিজিটাল এরা সরকারি হাসপাতালে আসতে সময় লেগেছে,
এখন কিছু কিছু সরকারি হাসপাতালে আসছে, আর সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা করা হয়, তাদের শুশ্রূষা করা হয় যাতে মানুষের আর্থিক কষ্ট না হয়। সেক্ষেত্রে এত 140 কোটি লোকেদের সমস্ত ফ্রি চিকিৎসা, এটা তো কল্পনা। সুতরাং আমাদের লিমিটেশনসটা বুঝতে হবে, মানুষকে জানতে হবে। সেই জন্যই আজকে ডাক্তারি করতে গেলে পেশেন্টকে যেমন শুনতে হয়, দেখতে হয়, জানতে হয়, তার সঙ্গে কাউন্সেলিংটাও করতে হয়। আমাদের কতটা পারবো, কতটা পারবো না। এই পরিপ্রেক্ষিতে, এই ব্যাকড্রপে প্রাইভেট হাসপাতালে এসেছে, এটা নিশ্চয়ই আমাদের কাছে বোন, বিরাট আশীর্বাদ, এত টেকনোলজিক্যাল সার্ভিস, যাতে করে আমরা ট্রাইং টু রিচ এ পারফেকশন, কিন্তু এখন আমরা পারিনি। সুতরাং আমাদের এই লিমিটেশনের মধ্যে প্র্যাকটিস করতে গেলে ত্রুটি বিচ্যুতি হবে না। আপনাদের যেসব বাজারে কিনতে গেলে বলে দেয় 1 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টিতে মিলল না। সুতরাং আমাদের এই পরিপ্রেক্ষিতে চিকিৎসা করতে হয়। সেই চিকিৎসা করতে গিয়ে দুরকম জিনিস হতে হয়। একটা মানুষের অ্যাকিউট ইমার্জেন্সি, আর একটা মানুষের ক্রনিক। অ্যাকিউট ইমার্জেন্সি বলতে পারে একটা লোকের 105 টেম্পারেচার হলো, ফিট হতে আরম্ভ করলো, অ্যাকিউট ইমার্জেন্সি। আর লোকের বললো আমার কাছে এলো, আমার ব্লাড সুগারটা বেড়েছে, আপনি একটু ঠিক করে দিন। তাহলে অ্যাকিউট ইমার্জেন্সি যে ডেভাস্টেটিং, সেক্ষেত্রে সেখানে কি প্লে করে? লাইফ অ্যান্ড ডেথ, ইমোশন অ্যান্ড স্ট্রাগল, ইকোনমিক্স অ্যান্ড পভার্টি, সার্ভিস অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এতগুলো জিনিস। একজনের চিকিৎসা করছেন, যিনিও প্রায় খুব সিরিয়াস কন্ডিশনে আছে এবং মারা যেতে পারেন, সেই অবস্থায় বাইরে আরেকজন দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সে। হ্যাঁ, সেই অবস্থায় বাইরে আরেকজন দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সে। হ্যাঁ। তো আপনি কোনো ধরনের তাকে অ্যাটেন্ড করতে পারবেন না। তো আপনি সেইখানে কিভাবে ডিসাইড করেন কোন দায়িত্ব বেশি ভ্যালু? সেটা দেখুন, একটা আমার বলতে পারেন, আমার পার্টিকুলারলি একটা লাভ, প্যাশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ অ্যাজ এ ইয়াং ডক্টর, যে প্রথমে আমি মনে করি আমি খুবই মানুষের, ভগবানের আশীর্বাদ বলুন, আমি মানুষের চিকিৎসা করছি। এর থেকে সুপ্রিম সার্ভিস কেউ হয় না। সবসময় মানুষকে বলছি মানুষের পাশে থাকা। আর মানুষের পাশে থাকা মানে নানা রকম ভাবে মানুষের পাশে থাকা যায়। দারিদ্র্যের সময়, অসুখের সময়, কিংবা অভাব, অনটন, খাওয়া দাওয়া। আমি যে মানুষকে চিকিৎসা করছি, এটা দিস ইজ দ্য সুপ্রিম গ্রেস অফ গড আমি মনে করি। আমার এই জন্ম সার্থক, আমি মানুষের চিকিৎসা করি, এবং মানুষ হচ্ছে সুপ্রিম ক্রিয়েশন অফ গড। সেক্ষেত্রে এটা আমার জীবনে একটা পরম পাওয়া। সেই যখন পেয়েছি, তার জন্য কিছু তো করতে হবে। আমার ছাত্র অবস্থা থেকে আমি সব মাস্টারমশাইয়ের কাছে মানুষ হয়েছিলাম। তারা দরদি মাস্টার, দরদি ডাক্তার। ওই 1950 সালে, 60 সালে মেডিকেল কলেজে যখন পড়তাম, চিকিৎসা করেছি, এত তো ভায়োলেন্স হতো না। আজকে ভায়োলেন্সটা শুরু হয়েছে গত 10 বছর, 15 বছর সারা ভারতবর্ষে। রোগী মরে গেলেই ডাক্তার দোষী, রোগী মরে গেলেই হাসপাতাল দোষী, বেশি টাকা নিলে ডাক্তার হাসপাতাল দোষী। এই যে ওয়ান সাইডেড গেম মানুষের, সেটা ইমোশনাল স্টেটমেন্ট। আমাদের ব্যালেন্স আনতে হবে, ব্যালেন্স বিটুইন ইমোশন অ্যান্ড লজিক। তা সত্ত্বেও বলবো, প্রাইভেট হাসপাতালে যারা তৈরি করেছিল তাদের ভাবতে হবে, তারা প্রাইভেট হাসপাতাল, তারা পকেট পয়সা করেনি, তারা খরচ করে টাকা তুলে হাসপাতাল করেছিল, ওরা নাও করতে পারত। তারা একটা এনেছে এই ফ্লাড গেট অফ টেকনোলজি, যা মানুষের চিকিৎসার সুবিধা হয়, এটা তো তাদের তারিফ করতে হবে। সুতরাং আমি তো মনে করি না যে প্রাইভেট হাসপাতাল হলে তারা সব বিনা পয়সায়, মিনিমাম পয়সায়, তাদেরও তো খরচা সব হয়েছে, এটা তাদের কথাও তো ভাবতে হবে। কিন্তু তার মধ্যেও যে মানুষের দ্বিচারিতা, যেটা বলে, দ্বিচারিতাটা অনেক সময় লোভে পরিণত হয়। এবং
তখন হয় কি মানুষকে আননেসেসারি টেস্টিং, আননেসেসারি এক্সপেন্সেস বহন করতে হয়। কিন্তু সব মানুষের পকেট তো এক নয়। আজকে ভেবে দেখুন ভারতবর্ষে কজনের লাইফ ইন্স্যুরেন্স আছে? খুবই কম খুব কম। 1/4 of the people have got the health insurance. হেলথ ইন্স্যুরেন্স আমাদের নেই। কমন লোকের প্রোটেকশন কোথায়? তাহলে চাকরি নেই, আর্নিং মেম্বার একজন একটা ফ্যামিলিতে। আমাকে রুরাল আরবান রেশিওটা দেখুন, সেখানে থাকতে তুমি একটা মানুষের রোজগারে 10টা মানুষ। তাই মানুষ ছুটেছে নানা রকম ভাবে, কেউ এডুকেশন বাড়িয়ে, এমপ্লয়মেন্ট বাড়িয়ে, এখান থেকে ওখান থেকে বিদেশ যাত্রা থেকে বাইরে থেকে এনে পরিযায়ী হয়ে করছে। তো মানুষের মধ্যে স্পেকট্রামটা দেখতে হবে। আফটার অল আমাদের তো ডেভেলপ কান্ট্রি এখন হতে পারেনি, ডেভেলপিং কান্ট্রি। তা এই পরিপ্রেক্ষিতে আমরা কমপ্লেন পাই মানুষের কাছ থেকে, মানুষের দুঃখের বর্ণনা। যেমন কয়েকটা এক্সাম্পল আমি দিতে পারি। একটা অন্তঃসত্ত্বা মা বাইরে ওয়েট করছে আমাদের অ্যাম্বুলেন্সে এসে, ডাক্তার ব্যস্ত অন্য রোগী দেখতে, আরেকজন ব্যস্ত নার্স অন্য রোগী দেখতে। যে পেশেন্ট ইমার্জেন্সিতে যাবে সেভাবে আমার পেশেন্টটা প্রথমেই কেন দেখা হলো, তার তো ডিমান্ড, নিশ্চয়ই ডিমান্ড, জাস্টিফাইবল। তা হাসপাতালে সেই স্টাফ ইনফ্রাস্ট্রাকচার আছে কি? থাকলে এত লোকের, আজকে কোনো প্রাইভেট হাসপাতাল লসে যাচ্ছে না। কারণ হচ্ছে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। সরকারি হাসপাতালে গিয়ে দেখুন, বাইরের দৌড়ে সব শুয়ে আছে রাতের পর রাত একটা বেড পাওয়ার জন্য। এখানে একটা বেড পেলো, সব জমি জমা বিক্রি করে গেল। তারপরে যখন দেখলো মানুষ এত খারাপ হয়ে গেছে, তখন সেখানে তার ইমোশন হবে। এই ইমোশনটাকে লজিকে আনতে হলে না আমাদের অনেক চেষ্টা করতে হয়। একটা পেশেন্ট খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমার বাড়িতে একটু রাত্রিবেলা 12টার সময় খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি প্রাইভেট হাসপাতালে গেলাম ভর্তি হতে। আমার বললো আমাকে এক্ষুনি 25,000 টাকা জমা দিন, 50,000 টাকা জমা দিন। কিন্তু সবসময় বাড়িতে সেই টাকা থাকে না। সেখানেও একটা আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট দরকার। থার্ড পয়েন্ট হচ্ছে, একটা পেশেন্টের হাসপাতালে পড়ে আছে, ইনভেস্টিগেশন হচ্ছে, অপারেশন হবে আজকে নয় কাল, কাল নয় পরশু। কিন্তু পেশেন্টকে পে করতে হচ্ছে প্রম্পট সার্ভিস, টাইমলি সার্ভিস, ইমার্জেন্সি সাপোর্ট। আর ডাক্তারিটা একজন দিয়ে হয় না হাসপাতালে। আপনি টোটাল সমষ্টিগতভাবে দেখেন, ডাক্তারের রোলটা শুধু অসুখের দিন নয়, নার্স, ইনফ্রাস্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন সব নিয়ে ডাক্তারি ইজ দ্য নেটওয়ার্ক অফ সার্ভিস। আচ্ছা, এই সূত্রে আমি জানতে চাই, যেটা আপনি বললেন যে এই যে 2017 সালে যখন এই কমিশনটা আসে, তার আগে 2017 সালের আগে আমরা শুনতে পেয়েছিলাম যে একাধিক প্রাইভেট নার্সিং হোমে বা হসপিটালে কোনো সময় আপনি যেটা বললেন যে মারা যাওয়ার পর লাশ আটকে রাখা হয়েছে, বা জেনারেল বেডে এক রকমের ডায়াগনস্টিক খরচ টেস্টে, আবার আইসিইউ বা আইটিইউতে আলাদা রকম খরচ, বা অন্যান্য এমন দেখা গেছে যে ডাক্তারবাবুর নামে বিল কেটে যাচ্ছে কিন্তু ডাক্তারবাবু সেদিন হসপিটালেই আসেন না। এরকমও হয়েছে। এই দেখুন, আমি যখন বেশ সরকারি হাসপাতালে আমি কাজ করেছি, আমার অতীতটা হচ্ছে আই এম ক্রস রোডস অফ পাস্ট এন্ড প্রেজেন্ট। আমি সরকারি হাসপাতাল থেকে মেডিকেল কলেজে রিটায়ার করেছি অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর। আমি প্রাইভেট হাসপাতালে ঢুকেছি, এখনো কাজ করছি। আমি রিটায়ার করেছি 94-এ। আজকে 94 থেকে আমি 30 বছর পোস্ট রিটায়ারমেন্ট কাজ করছি, এবং উইদাউট এনি ব্রেক। এই যে হাসপাতালে কাজ করি, আমি তো প্যাটার্নটা দেখেছি। প্রাইভেট হাসপাতালে ডাক্তারের দায়িত্ব কিন্তু অনেক বেশি হয়ে গেছে। কেন
আমাদের চাই শর্ট স্টে, কোয়ালিটি সার্ভিস অ্যান্ড রেজাল্ট, এইটা। কিন্তু আমাদের কিছু কিছু ল্যাপসেস হয়ে যায়। যেমন সকালবেলা বললো আপনার অপারেশন 7টার সময় হবে, সেই অপারেশনটা বেলা 12টায় হবে। এরকম তো ঘটনা ঘটেছে। কারণ হচ্ছে সেখানে ইমার্জেন্সি প্রায়োরিটি ঢুকে গেছে, কিংবা একটা অপারেশন বেশ লম্বা হয়ে গেছে, 12টা, সে পেশেন্ট না খেয়ে আছে, তার রিভার্স তো হবেই। এই জন্যে আমাদের কাউন্সেলিং সেকশন, prompt service, understanding, আর you cannot give promises. পেশেন্ট এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আপনি আমার সারিয়ে দিতে পারবেন কিনা? হিউম্যান রিয়াকশন। আমি যখন না আমি গ্যারান্টি দিয়ে সারিয়ে দেবো, তার পেশেন্ট মরে গেল। ডাক্তারই তো ওই রকম নয়। তাহলে স্যার এই যে আইনটা এলো, এর মধ্যে দুটো দিক, জেনারেলি নেগলিজেন্সের ক্ষেত্রে দুটো দিক হয়। এক হচ্ছে যে হাসপাতালের কর্তৃপক্ষ, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা নেগলিজেন্স, সেটা থাকতে পারে, বা মেডিকেল রিলেটেড, মেডিকেল কেসেস রিলেটেড যেগুলো নেগলিজেন্স। অনেক সময় আমার বন্ধুরা যারা ডাক্তারি করে প্রাইভেট হসপিটালে, তাদের কাছে এরকম পর্যন্ত কমপ্লেন শুনেছি যে প্রাইভেট হসপিটালে গেছে, ইভেন এত বিদ্যুৎ খরচা চলছে, তো কোনো সময় হসপিটাল থেকে সেইগুলোকেও রেগুলেট করার চেষ্টা করে। হ্যাঁ নিশ্চয়ই, বড় হাসপাতালের এস্টাবলিশমেন্ট খরচা আছে। হ্যাঁ, দেখুন কি নাম দিয়েছে, ক্লিনিক্যাল হসপিটাল না, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট। দিস ইজ অ্যান এস্টাবলিশমেন্ট। all kinds of এস্টাবলিশমেন্টের মধ্যে অনেক কিছু আছে, শুধু ডাক্তারি নয়, যেমন নার্সিং আছে, আন্ডার ক্লাস 3 ক্লাস 4 স্টাফ আছে, প্যারামেডিক্যাল স্টাফ আছে, তারপরে ল্যাবরেটরি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, লিগ্যাল অ্যাডভাইস আছে, ডিফেন্স আছে, পোস্টমর্টেম রুম আছে। তো সেরকম সাজাতে হলে কস্ট মানি। এবং যারা হাসপাতাল করছে তারা একদম যে লভ্যাংশ রাখবে না, এটা আমি আশা করতে পারি না। কেউই আশা করে না। কেউ আশা করে না। কারণ আমি হাসপাতাল করবো, আমি থোড়াই কেন করবো হাসপাতাল? একটা আপনাদের ব্যবসা, আমি তো নাও করতে পারি, আমি টাকাটাই আমি সুইজারল্যান্ডে থাকতে পারি। কিন্তু এই জন্যে একটা সরকারি হাসপাতালে যদি পিলার্স অফ স্ট্রেংথ আরো শক্ত হতো, সরকারি হাসপাতালে যদি টেকনোলজিক্যাল সাপোর্ট আরো শক্ত হতো, সরকারি হাসপাতালে আজকে লোকে অনেক বেশি যেত। আগে আমার বাবা হার্ট অ্যাটাক হয়ে মেডিকেল কলেজে ভর্তি ছিল, আজকে হলে বাবা মেডিকেল কলেজে ভর্তি হবে হবে না। সুতরাং যেখানে সাপোর্টটা বেশি, আমার মায়ের বেলায় প্রাইভেট হাসপাতালে ভর্তি হলো, দীর্ঘদিন বেঁচে ছিল, প্রাইভেট হাসপাতালে সিএমআরআইতে ভর্তি হলো, কিন্তু কে আর হয়েছে, আমি বাঁচাতে পারিনি, কিন্তু হয়েছে যে বাবার বেলায় মেডিকেল কলেজে ভর্তি ছিল। সুতরাং আমাদের দৃষ্টিকোণটা পাল্টে গেছে। হ্যাঁ, তো স্যার আমি এটাই জিজ্ঞেস করতে চাই স্যার আপনাকে, যে এই যে দুটো দিক আছে, একটা হচ্ছে মেডিকেল প্রফেশনাল যারা আছে, ডাক্তার, নার্স, এদের দ্বারা কোনো নেগলিজেন্স কমিট করবে না, আর অ্যাডমিনিস্ট্রেটিভের তরফ থেকে কোনো নেগলিজেন্স কমিট। তো এই আইন, এই কমিশন শুধুমাত্র এস্টাবলিশমেন্টের তরফ থেকে যে নেগলিজেন্সগুলো কমিট করা হয় সেইগুলোর উপর ডিসাইড করে কেস। এস্টাবলিশমেন্টের যে একটা প্রিন্সিপাল অফ সার্ভিস, সেইখানেই তো আমাদের কমিশন হ্যাজ ইন্টারভিন। প্রিন্সিপাল অফ সার্ভিসে যে ইকোনমিক্স অফ সার্ভিস, সেইখানে আমাদের কমিশন হ্যাজ এন্ট্রেঞ্চড, ঢুকেছে, এবং সার্ভিসটাকে মোর ডিসিপ্লিন করার জন্য। আজকে কিন্তু আপনি হাসপাতালের মধ্যে ভায়োলেন্স কমে গেছে, আপনি দেখেছেন, রোগীদের কম্পেনসেশন পাচ্ছে, এবং সব হাসপাতালে একটা সতর্কতা অবলম্বন করে। তা সত্ত্বেও কি একদম 100% ফল্টলেস না। আমরা trying to plug the gap as much as possible, but I have not reached the 100% of quality service. Quality service হতে পারে না, কারণ হচ্ছে একটা পেশেন্টকে, আমি একটা এক্সাম্পল দিই, উলুবেড়িয়া কিংবা বর্ধমানে খারাপ হয়ে গেলে রেফার টু হায়ার সেন্টার করে দিতে, সেই পেশেন্টটাকে ট্রাভেল করতে হবে,
অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে অন পার্সোনাল ক্যাপাসিটি, হাসপাতাল তো সেটা বেয়ার করছে না। তারপরে ঘুরে বেড়াতে হবে এই হাসপাতাল ও হাসপাতাল, এই হাসপাতাল ও হাসপাতাল, টু গেট এ বেড। এই যে হ্যারাসমেন্ট, এটা তো সিস্টেমাটাইজ হয়নি। তার মানে গ্রোথ অফ হেলথ কেয়ার আরবান আর রুরাল সেটাকে একই রকম হলে তাহলে এত রেফারেল হতো না, এবং আমাদের ডাক্তারের সংখ্যাও কম। ভেবে দেখেন, আজকে ডাক্তার হওয়া উচিত ছিল 1000-এ 1টা। কোথায় ডাক্তার? কিন্তু সারা দেশ বিশ্বের সব জায়গাতেই ডাক্তারের বেশি সব জায়গায় আমাদের ভারতবর্ষে ডাক্তারের রেশিও কমে গেছে, আরো ডাক্তার হওয়া দরকার। কারণ ডাক্তারি তো আগে ছিল, সেন্টার ছিল না, টিচিং হাসপাতাল ছিল কত কারো নাম করা, এখন 400-500। এই যে এত টেকনোলজি এসেছে, যার ফলে আমরা দেখি মেডিকেল কলেজে আপনি যেখানে ছিলেন এখন অনেক ফ্যাকাল্টি, অনেক staff। এখন বেড়েছে, সেই তুলনায় ছাত্র সংখ্যা খুবই লিমিটেড। হ্যাঁ। প্লাস এত সুন্দর টেকনোলজি এখন আছে, যেখানে একটা শিক্ষক আগে যেখানে হয়তো একটা ঘরের মধ্যে 10 জনকে ঠিকভাবে দেখতে পেত, সেটা এখন ঠিকভাবে দেখা, তার প্রোগ্রেস মনিটর করা, প্লাস কি কি ডেফিসিয়েন্সি আছে আমার টিচিং এর আমাদের মধ্যে। সার্ভিস, আমাদের নার্স, আপনি ভেবে দেখেন যে প্রাইভেট হাসপাতালে নার্স থাকছে না, কারণ সরকারি হাসপাতালে চলে যাচ্ছে বেশি মাইনে। আজকে প্রাইভেট হাসপাতালে ডাক্তার পাচ্ছে না, অল্টারনেটিভ মেডিসিন দিয়ে লোকে, আমরা সেগুলো ধরেছি, হাসপাতালকে ফাইন করেছি, তুমি একজন হোমিওপ্যাথিকে দিয়ে ক্রিটিক্যাল কেয়ার করাচ্ছ। এইসব তো আমার দেখা, হোমিওপ্যাথিকে দিয়ে একটা অ্যাকিউট পার্টিকুলার পেরিয়ড চিকিৎসা করাচ্ছে, একটা কবিরাজির লোক ডাক্তারকে দিয়ে তাকে খুবই বাচ্চার ডেলিভারি করাচ্ছে। এই অল্টারনেটিভ মেডিসিন। সেকেন্ড হয়েছে কি জানেন, আর একটা কথা, অনেক জিনিস আমাদের সময় ছিল না, আমরা কখনো শিখিনি। এথিক্স অফ মেডিকেল প্র্যাকটিস বইতে ছিল না, আমাদের ছিল না ল অ্যান্ড মেডিসিন পড়তে, আমাদের ছিল না হাউ টু টক উইথ দ্য পেশেন্ট, কমিউনিকেশন স্কিল, এগুলো শিখিনি। এথিক্স অফ মেডিসিন, কমিউনিকেশন স্কিল, ল অ্যান্ড মেডিসিন আমাদের বইতে ছিল না। কারণ সেগুলো আপনাদের মুখে ছিল, তাই পড়তে এখন হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে শিখতে হয়েছে। হ্যাঁ। ডাক্তারের এগেন্সটে কেস হচ্ছে দেখুন কত। সুতরাং এই জিনিসগুলো নতুন সাবজেক্ট এসেছে। আর একটা জিনিস হচ্ছে, যত টেকনোলজি হয়েছে ডাক্তারিতে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা ছোট হয়ে গেছে। আপনি ভেবে দেখুন, আপনি একটা ডাক্তারের কাছে গেলে আপনার কাছে দুটো কথা শুনে বলে এটা করুন, ওটা করুন, এটা করুন, ওটা করুন, এটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন। আপনার যে ডাক্তারিতে অসুখ হয়েছে তার 3টে, আপনার অসুখ, আপনার পরিবেশের অসুখ, আপনার ইকোনমিক্সের অসুখ। 3টে দেখতে হবে তো। একটা মানুষকে বিচার করতে হলে সবটা দেখতে হয়। সুতরাং আমাদের সেই ডাক্তারিতে সময় নেই, এত ডাক্তার, কম ডাক্তার, বেশি পেশেন্ট। সেই জন্য আমূল পরিবর্তন হয়েছে ইন দ্য মেডিকেল সার্ভিস। নিশ্চয়ই অ্যাডভান্স হয়েছে, মানি, কিন্তু অ্যাডভান্সের ফলটা 100% পেশেন্ট পাচ্ছে না, বিকজ আমাদের সেই রকম সাপোর্ট, হিউম্যান সাপোর্ট, অ্যাটিটিউডিনাল সাপোর্ট, বিহেভিয়ারাল সাপোর্ট এগুলো নেই। ডাক্তারের এগেন্সটে লিগাল ডিফেন্স আছে। আজকে কোনো ইঞ্জিনিয়ারের ব্রিজ পড়ে গেলে কেস হয় না, লয়ারকে দোষ করে না, তার এগেন্সটে কেস হয় না, এই ডাক্তারিতে কেস। তো স্যার, এই জিনিসটার উপরই আমি আপনাকে জিজ্ঞেস করবো আমাদের দর্শকের জন্য, যে পার্টিকুলারলি কোন কোন অভিযোগগুলোকে নিয়ে একজন পেশেন্ট বা তার পরিবারের লোকজন কমিশনের কাছে অভিযোগ জানাতে, আচ্ছা, পার্টিকুলারলি কোন কোন বিষয়গুলো? এটা হচ্ছে বিলিং। বিলিং এর কোনো ঠিক ঠিকানা নাই। এক্সাম্পল হচ্ছে, আপনি বিলিং করে যাচ্ছেন অটোমেটিক্যালি কম্পিউটারে। একটা সামান্য এক্সাম্পল দিই, একটা পেশেন্ট ভেন্টিলেটরে আছে, তার টুথপেস্ট আর টুথব্রাশে বিলিং হচ্ছে, কে তার টুথব্রাশ দিচ্ছে? ভেন্টিলেটরে আছে। আমি একটা এক্সাম্পল দিই, একটা পেশেন্ট হাঁপাচ্ছে,
তার ফুড বিলিং হয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর, রিপিটেশন অফ টেস্ট, হ্যাঁ আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে না, তার ইন্টারপ্রিটেশন হচ্ছে না, হয়ে যাচ্ছে। প্লাস এক্সট্রা টেস্ট এগুলো এক্সট্রা, এগুলো ঠিক সাইন্টিফিক্যালি জাজমেন্ট ওয়াইজ নাই, ক্লিনিক্যাল জাজমেন্টটা না লপসাইডেড হয়ে গেছে। একই হসপিটালে একটা জেনারেল পেশেন্টের ডায়াগনস্টিক টেস্টের যা খরচপাতি হয় এবং দেখা যায় অনেক ক্ষেত্রে যে আইসিইউ বা আইটিইউতে দিলে সেই টেস্টগুলোই অনেক বেশি টাকা দিয়ে করতে হয়। কিন্তু যদি আপনি যদি একটা লোক বেডে ভর্তি হন আর দেখি সুটে ভর্তি হন, রেটটা আলাদা। তারপরে হচ্ছে excess number of tests, excess number of useless investigation with a lack of insight, এবং পেশেন্টকে, এটা দুঃখের কথা, ইনভেস্টিগেশন হচ্ছে পেশেন্টকে গায়ে হাত দিয়ে শোয় না। একটা পেশেন্টকে দেখলে আমাদের কি দেখানো হয়, ডাক্তারের হাত যদি পেটে পড়ে, স্টেথোস্কোপ দিয়ে যদি শোনে, হ্যাঁ ডাক্তারবাবু আমাকে দেখেছেন, বাংলা ভাষায় কি বলে, আর ডাক্তারবাবু এলেন, আমাকে দুটো ইকোকার্ডিওগ্রাফ দিয়ে গেলেন, আমাকে একটা ব্রেন স্ক্যান দিয়ে গেলেন। এই যে ডাক্তারের শর্টেজ, ক্লিনিক্যাল ডিসিশন, bedside manners is on the wane. এইগুলো জায়গাগুলো আমাদের মেলাতে হবে পুরনো রীতি, বর্তমান নীতি, দুটো মিলিয়ে মানুষকে হেল্প করা। সেই জায়গাগুলো আমাদের ডেফিসিয়েন্সি হচ্ছে, আমাদের ইনঅ্যাডিকুয়েট ডাক্তার, ইনঅ্যাডিকুয়েট স্টাফ, লার্জ নাম্বার অফ পেশেন্ট। আমরা চেম্বারে বসে, আমি ঝাড়খণ্ডেরও পেশেন্ট দেখি, কুচবিহারেরও পেশেন্ট দেখি, আবার রডন স্ট্রিটেরও পেশেন্ট দেখি। সুতরাং আমাদের আরেকটা চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আগে একটা নেটওয়ার্ক অফ সার্ভিস, ফ্যামিলি ফিজিশিয়ান কনসেপ্ট, কনসালটেন্ট। এখন কেউ ফ্যামিলি ফিজিশিয়ানকে বাইপাস করে যায়, এটা আমেরিকা ইংল্যান্ডে নেই। আপনি কিছুতেই কোনো কনসালটেন্টকে দেখাতে পারবেন না উইদাউট ইন্টারভেনশন অফ ফ্যামিলি ফিজিশিয়ান। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান কনসেপ্টটা ইজ ভার্চুয়ালি গন। ডাক্তারি চিকিৎসায় লোকে কি যাবো ওর কাছে, কিন্তু আগে ফ্যামিলি ফিজিশিয়ান হচ্ছে প্রথম গেট, গেট নাম্বার 1, দ্বিতীয় গেট কনসালটেন্ট। এখন হচ্ছে কি, একটা জিপি, একটা কনসালটেন্ট, একটা সুপার কনসালটেন্ট। কারণ কি দেখুন, স্পেশালাইজেশন, সুপার স্পেশালাইজেশন। আমি আমার পেশেন্টকে শুধু হার্টটা দেখি আর কিছু দেখি না, আমি আমার পেশেন্টকে লিভারটা দেখি আর কিছু দেখি না। সবকিছু নিয়ে পড়াশোনা করেছে। আমাকে তো, আমি তো জেনারেল, আমার তো সেই জন্য আমার অনেক আত্মীয় হয়, সবকে দেখতে হয়। সুতরাং আমি দেখুন আজকে একটা পেশেন্ট দেখতে যাব একটা বিখ্যাত হাসপাতালে, তার একটা ওষুধ খেয়ে, টিবির ওষুধ খেয়ে লিভার খারাপ হয়ে গেছে, acute hepatic failure, she is dying. Only treatment is liver transplant. Medical treatment failure. So the liver transplant cost, available dead body, একটা লোক মরলে তবে তো পাবেন লিভার, আর ভদ্রমহিলা বয়স 40-45 বছর বয়স, এই আমি দেখতে যাব। কিন্তু আজকে 1950 সালে কেউ লিভার ট্রান্সপ্লান্ট ভাবতো না, যা হয়েছে মেনে নাও, এখন কিন্তু মানতে চাই না। আমাদের পলিটিক্যাল মিডিয়া স্লোগান, এই আপনারা কি করেছেন, মানুষকে সতেজ করে দিয়ে বলছেন যে না, কোনো কিছু, স্কাই ইজ দ্য লিমিট, অ্যাচিভ উইদাউট এনি লিমিটস। সুতরাং এইসব মানুষের দৃষ্টিকোণ পাল্টেছে, ইমোশন পাল্টেছে, ইকোনমিক্স চেঞ্জ হয়েছে, টেকনোলজি চেঞ্জ হয়েছে, ডাক্তারি কম, প্রাইভেট হসপিটাল এসেছে, সব মিলিয়ে না, যেমন আমাদের বলছি একটা phenomenal advances, at the same time phenomenal
ব্রেকডাউন ইন ডেভেলপিং কান্ট্রি, সেই ইউনিফর্মিটি। আজকে কি মনে করেন শিউরির লোক আর কলকাতার লোক একই রকম চিকিৎসা পাচ্ছে? আমার জন্ম বেড়ে ওঠা একটা প্রত্যন্ত গ্রামে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার আমূল। একদম। তার জন্য কে একই পাচ্ছে? আমি কালকে একজন ভদ্রমহিলাকে দেখলাম, ভদ্রমহিলা আমাকে দেখাতে এসছে যে আমার পা ফুলে যাচ্ছে। তাই দেখলাম 8 বছর আগে তার লিভার সিরোসিস হয়ে বসে আছে, গ্রামে আছে, স্বামী স্ত্রী থাকে, ছেলে নেই, মেয়ের বিয়ে কলকাতায় হয়ে গেছে, সিরোসিস হেমারেজ হয়েছে, সিরোসিস তো সারবে না, আর সে তো পাচ্ছে না। সুতরাং আর কি শিলিগুড়ির কিংবা কোচবিহারের গ্রামে লোক আর কলকাতা আলিপুরের লোক একই চিকিৎসা পাচ্ছে? স্যার এই সূত্রেই আমি জিজ্ঞেস করতে চাই যে এই কমিশনটা আসার পর স্যার বিভিন্ন ধরনের হসপিটাল বা নার্সিং হোম, যেগুলো প্রাইভেট নার্সিং হোম ছিল, সেগুলো কি ডিরেক্টলি এই কমিশনের অ্যাডজুডিকেশনের আন্ডারে চলে এসেছিল নাকি অ্যাপ্লাই করতে হয়েছে? হ্যাঁ, যে কারণ হচ্ছে সরকার থেকে তুমি জমি নিয়েছো, হ্যাঁ, সরকার থেকে তুমি জমি নিয়ে প্রাইভেট হাসপাতাল করেছো। যদি কেউ জমি না নিয়ে করে কোনো রকম জমি না নিয়ে কি করে করবে? নিজে অ্যাকোয়ার করে কিনে করতে পারবে না। লাইসেন্স কে দিচ্ছে? ও দ্যাটস দ্য পয়েন্ট। আমরা লাইসেন্স কেটে দিই। এমন হয়েছে গ্রামে অন্তঃসত্ত্বা মা তার সিজার করে চলে গেছে, রাত্রেবেলা আসেনি, হেমারেজ হয়ে মরে গেছে সকালবেলা। এসব দৃষ্টান্ত। কিন্তু হসপিটালে ডাক্তার আসেনি। কোন কোন হসপিটালগুলো বা প্রাইভেট নার্সিং হোমগুলো এর আন্ডারে আছে? মানে আমরা দেখি ছোট ছোট মফস্বলে সব সব ছোট সব নার্সিং হোম, সব সব লাইসেন্স যার কাছে সরকার দিয়েছে, আচ্ছা, তার সমস্ত আমরা লায়াবল টু ওবে দ্য অর্ডার অফ দি কমিশনার। তার জন্যই তো কোর্টে কেস চলছে। আপনারা যে কমপ্লেইনগুলো পান মানুষের তরফ থেকে, তো বেসিক্যালি কি ধরনের কমপ্লেইন পান? কমপ্লেন হচ্ছে inadequacy of service or deficiency of service of the hospital, of timely attendance, timely referral, billing, মরে গেছে বডি ছাড়ছো না, ছেড়ে দিচ্ছি, স্বাস্থ্যসাথী স্কিম নেগলেক্ট করছি, কিংবা ইমার্জেন্সি অপারেশন হচ্ছে, পেশেন্টকে ঠিক মতো কাউন্সেলিং করছো না। তা সুতরাং ভ্যারাইটি, এগুলো কিন্তু আমিও শিখেছি। আমিও এই কমিশনে এসে এই লুপহোলস ইন মেডিকেল কেয়ার, আমি এক সময় গরিব হাসপাতালে কাজ করেছি, মেডিকেল কলেজে, এখন বড় হাসপাতালে কাজ করি, তার বিচার ব্যবস্থায় আছি। এই সমস্ত দিকটা দেখি। আর গরিব আর ডাক্তারদের আমার অসুখ হলে কি করবে? আমি জিজ্ঞেস করতে চাই যে ধরুন কোনো কমপ্লেইন করলো, তারপরে ডেট অফ হিয়ারিং ফিক্সড হলো, তো এর মধ্যে কি চলে? আপনারা কিভাবে ডিসাইড করেন যে এই কেসগুলো আমরা হিয়ারিং কেসগুলো যেগুলো মেডিকেল ডেথ কেস, সেগুলো আমাদের মেম্বার আছে, আমি, মাখনলাল সাহা, ডাক্তার, এরা আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা অ্যানালাইজ করি। একটা যে ডাক্তারি পার্ট, একটা হচ্ছে হসপিটাল রেসপন্সিবিলিটি। হসপিটাল রেসপন্সিবিলিটি সেটাকে পয়েন্টসগুলো লিখি, প্রশ্ন করি, উত্তর, আর যখন জাজমেন্টটা বেরোয় আমাদের ওপিনিয়নটা ঢুকিয়ে দিই। আচ্ছা, জাজমেন্টটা কিভাবে হয়, কি প্রসেসে হয়? ওই ওদের সঙ্গে হিয়ারিং এর ওপর তারপরে বললো আইদার ডিসপোজ করা হলো, অথবা তোমার 1 লক্ষ টাকা ফাইন, কি 50,000 টাকা ফাইন, কি 20,000 টাকা ফাইন। দিস ইজ বাউন্ড। আচ্ছা, ওখানে কি মানে যে কেউ নিজে থেকেই যেতে পারে নাকি কোনো উকিল বাবু সাহায্য লাগে, বা হ্যাঁ, কোনো ওখানে নিজে থেকেই গিয়ে ওরা নিজে থেকে, পেশেন্টরা নিজে থেকে। নাকি উকিল বাবু লাগে? কুচবিহারের গ্রামে ডিজিটালে মোবাইলে কথা বলছে, আমরা কোনো শুনছি ডিজিটাল হিয়ারিং। পয়সা নেই তোমার, খরচা নেই তোমার কমপ্লেন করতে, আর ওদিকে হাসপাতালকে খাড়া করে দিয়েছে, তো সুপক্ষ দাঁড় করে দিয়েছে। কোর্টের মতোই চলে? হ্যাঁ, ওই কোর্টের মতো করে সব ডিজিটাল। তারপরে আমরা বিচার করি, বিচার করে নিজেদের মধ্যে কথা বলি, ফাইনাল ডিসিশন আমাদের জাস্টিস ব্যানার্জি।
কি কি মেরিটসের উপর ডিসাইড করে আপনারা একটা কেসের ডিসিশন নেবেন? কি কি কোয়ালিটি বা কি কি মেরিটস? কোয়ালিটি হচ্ছে একটা ডেফিসিয়েন্সি অফ সার্ভিস, টাইমলি সার্ভিস। আচ্ছা, নাম্বার 1, বিলিং ইরেগুলারিটিস। নাম্বার 2, ডেড বডি আটকে রাখা। নাম্বার 3, ইমার্জেন্সি অ্যাটেনশন। নাম্বার 4, নাম্বার 5 হচ্ছে অপারেশনাল ডেথ। অপারেশন হলো আগে থেকে কিছু বলা হলো না, ইনসাইড দ্য আউটি মারা গেল পেশেন্টে, কিংবা পেশেন্টের ধরো একটা খাট থেকে পড়ে গেল, কিংবা নার্সিং নেই, কিংবা বাথরুমে গিয়ে পড়ে মরে গেল, এগুলো সব হসপিটাল রেসপন্সিবল। আচ্ছা স্যার, যদি ধরুন আপনারা রায় দিলেন, আপনারা ডিসিশন দিলেন, এবার পেশেন্ট পক্ষ বা হসপিটাল পক্ষ দুজনের মধ্যে কেউ খুশি হলো না, ধরুন একজনকেও খুশি হলো না এবং পরবর্তী অ্যাপিল করতেছে, আপিল করতে হবে না? তার কি পদ্ধতি? আপিল করলে আমাদের কাছে আসে, আপনাদের আমাদের কাছে কাছে আপিল আসে। আপিলে আমরা যদি নেই, তারা যেতে পারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যেতে পারে। আচ্ছা স্যার, আপনি একদিন ধরে 7 বছর ধরে আছেন, কাজ করেছেন, অনেক কেস দেখেছেন যেগুলো তো আপনাকেও নাড়িয়ে দিয়েছে যে এটা কি হচ্ছে। দু একটা যদি স্যার আমাদেরকে বলেন যে এই কমিশনে আসার পর বিচার করতে গিয়ে এমন কিছু কেস দেখেছেন যে নাড়িয়ে দিয়েছে পুরো একদম। হ্যাঁ, এরকম দেখেছি। এগুলো তো আমাদের শিক্ষা। এগুলো আমি বিচার করছি, মানে আমি একদম সুপ্রিম বিচারক নই, সুপ্রিম বিচারক ওভারহেড। আমরা কিন্তু শিখছি, যে আমার লার্নিং কার্ভ এটা, যে মানুষের যে এই হাসপাতালের কষ্টের নতুন দিকটা, সেটাও আমার কাছে। পেশেন্ট মরে গেছে, আমি বলছি ভেন্টিলেটর রয়ে গেছে, ভেন্টিলেটরকে আওয়ারলি পেমেন্ট করতে হয়, 1 ঘন্টা অন্তর ভেন্টিলেটর পেমেন্ট। তা এই যে ডাক্তার, আপনি কবিরাজি ডাক্তার দিয়ে আইসিইউ চালাচ্ছে, হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে, এগুলো অন্যায়। আচ্ছা, আপনার কি স্পেসিফিক কোনো দু একটা কেসের কথা মনে আছে যে এই নাড়িয়ে দিয়েছে, যে এরকম হয়েছিল এই কেসটা? অনেক কেস মনে আছে। শেষ যদি একটা দুটো স্যার আমাদের ওই তো বলবেন। বললাম, একটা বললাম যে রিসেন্টলি ডেথ সার্টিফিকেট একরকম, হ্যাঁ। পেশেন্ট ডায়ের একরকম। একটা পেশেন্টকে ওভারনাইট আটকে রেখেছে ডেথ বডি, পয়সা দেয়নি বলে। থার্ড কেস দেখেছি যে অপারেশন করে চলে গেছেন, মায়ের বাচ্চা হওয়ার ভেতরে হেমারেজ হয়ে বসে আছে, এসে দেখেনি, মরে গেছে। কিংবা বিলিং এ একই টেস্ট বারবার রিপিট করছে, এবং আমাদের অ্যাডভাইসারি যা আছে তার অ্যাবাভ দ্যাট চার্জ করছে। বিলিং এ খুব গোলমাল হয়, বিলিং স্ক্রুটিনি করতে হয়। বিলিংটা আমরা করি না, জজ সাহেব করেন, কারণ ওনার অ্যাডভাইসারিটা উনি করেছেন। তো আমার মেডিকেল পার্টটা, ধরুন আমি একটা পেশেন্ট, আমার ধরুন পার্টিকুলারলি কোনো প্রবলেম আছে, কোনো অভিযোগ আছে, তো আমি কোথায় গিয়ে অভিযোগটা জমা দেবো স্যার? হ্যাঁ, অভিযোগটা কোথায় গিয়ে জমা দেবো? ও অভিযোগ জানাতে হবে। আমাদের অফিস হচ্ছে ডালাস স্কোয়ারে। আচ্ছা, অফিসে গিয়ে জমা দিতে হবে? হ্যাঁ, ডালাস স্কোয়ারে যে ওখানে অরিজিনাল অফিস। তারপরে আমাদের এখানে মিটিংগুলো হয় এই সল্ট লেকে। আচ্ছা, আগে ডালাস স্কোয়ারে হতো, ওখান থেকে আমরা মুভ করে এখানে চলে এসেছি। আর এখন সবটাই ডিজিটাল, আপনার কোনো খরচ নেই। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে অভিযোগ দেওয়া আপনি যায়। যখন জমা দিচ্ছেন, আপনার 1 পয়সা খরচ লাগছে না। আপনি ডিজিটাল ঘর থেকে করতে পারছেন, আসতে হচ্ছে না। কুচবিহার, শিলিগুড়ি থেকে আপনাকে আসতে হচ্ছে না, সুতরাং আমরা পয়সা খরচ নেই। সুতরাং, এবং আমরা বিচার করছি, শুনছি, আমরা হাসপাতালকে কোশ্চেন করছি। ধরুন রিসেন্টলি একটা হলো, পেশেন্ট মারা গেল হার্ট ফেলিওরে, ডেথ সার্টিফিকেট হলো সেপটিক শক, আলাদা, একদম আলাদা। কাগজে দেখেছেন হয়তো, আমরা তাদের ফাইন করেছি। বড় বড় নার্সিংহোম, এই যে সুপারভিশন, পারফেক্টনেস হচ্ছে না। একদিকে ইনঅ্যাডিকুয়েসি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এবং অ্যাডমিনিস্ট্রেশন দেখছে আমার দিনের শেষে টার্নওভার।
বলতে খারাপ লাগে, কিন্তু একটা মানুষকে পূর্ব আপনি যান না আমেরিকার হাসপাতালে, সেখানে কি ভুল হচ্ছে না? সারা বছরে 1 লক্ষ মেডিকেল এরার হয়, কোর্ট কেস হয় আমেরিকার, কিন্তু সেখানে তো লোকে ভায়োলেন্স করে না কোনো হাসপাতালে গিয়ে। মেয়েও হাসপাতালে গিয়ে ভায়োলেন্স। আমি মেডিকেল কলেজে অত বছর ছিলাম, একবার মাত্র একটা লোক একটা ভায়োলেন্স হয়েছিল, তাছাড়া কোনদিন হয়নি। মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। ওই গিভ অ্যান্ড টেক, ওকে বলছিলাম আপনি দেবেন এই পাবেন, আচ্ছা স্যার, ইউ হ্যাভ টু পে ফর ইওর হেলথ। আজকে আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত চিকিৎসক এবং অধ্যাপক ডক্টর সুকুমার মুখোপাধ্যায় মহাশয়। তিনি 2014 সালে বঙ্গবিভূষণ পুরস্কার পান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। ধন্যবাদ স্যার এই আইন নিয়ে কথা বলার জন্য, আমাদেরকে একটু বোঝানোর জন্য। ধন্যবাদ।